Assalamu alaikum and good evening, everyone. Am I totally audible? Yes, Bhaiya, you are totally audible. Thank you for your response. As you have seen the slide, today we're on the way to start with English writing. But before starting the scenario, আমার বেসিক কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে, যেমন এর আগের 14টা লেকচারে আমরা দুইটা লেকচারে আমরা প্রেজেন্টেশনের বেসিক যে বিষয়গুলো সেগুলো আমরা রেখেছি, মানে ওভারঅল আমরা রেখেছি। কিন্তু বাকি 12টা লেকচারে কিন্তু আমাদের ইংলিশ স্পোকেনের যে রুলগুলো আমরা চেষ্টা করেছি সেখানে 55টা রুল কাভার করার জন্য, এবং ওইটার থ্রুতে কমনলি ইউজড যে বিষয়গুলো আমরা সেগুলোকে এনগেজ করার সেখানে চেষ্টা করেছি, এবং আরও যদি কিছু থাকে আমরা আবার ইন ফিউচার অ্যাড করবো ইনশাল্লাহ। কিন্তু আমার মনে হয় যে এইগুলোও যদি কাভার করা যায়, হোপফুলি এখানে একটা বেসমেন্ট আমাদের তৈরি হওয়ার কথা। এখন আগামী কয়েকটা লেকচার আমরা ইংলিশ রাইটিং নিয়ে কন্টিনিউ করতে চাচ্ছি। সো অ্যাট দ্য ভেরি আউটসেট অফ দিস জার্নি, ইংলিশ রাইটিং জার্নি, আপনাদের কিছু মতামত একটু আমার আসলে নেওয়া দরকার। আমি নরমালি যেটা ভেবেছি যে স্পোকেন ইংলিশ এবং রাইটিং এর মধ্যে অনেক ক্ষেত্রেই কোনো পার্থক্য নাই। আমরা যদি গুছিয়ে কোনো কিছু বলতে পারি, ওইটাই যদি আমরা গুছিয়ে লিখতে পারি, তাহলে রাইটিং বা স্পোকেন আমাদের এটা দুইটা মনে হয় না খুব বেশি ডিফার করে। তারপরেও যে জায়গাগুলোতে আসলে কিছু ডিফারেন্স থেকেই যায়, সেই জায়গাগুলোকে আমরা আসলে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। কোনটা ফর্মাল, কোনটা ইনফর্মাল, কোনটা নরমালি আমরা ইউজ করতে পারি, রাইটিং এর জন্য আলাদা করে কোথায় ফোকাস করা দরকার, সেই বিষয়গুলো আমরা এখানে এনগেজ করেছি। আর বাকি যেগুলো স্পোকেনের জন্য ছিল মোর অর লেস ওইটা দিয়ে আমরা রাইটিং পার্টকেও কভার করতে পারবো। যেভাবে আমরা সেন্টেন্স মেক করে আমরা বলার চেষ্টা করেছিলাম, ঠিক সেইভাবেই সেন্টেন্স মেক করে আমরা এখানে লেখার চেষ্টা করবো, দ্যাটস ইট। এবং যেই জায়গাগুলোতে ডিফারেন্স আছে আমরা সেগুলোকে এখানে চেষ্টা করবো অ্যাড্রেস করার। সো তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে, স্পোকেনের রুল যেগুলো ছিল, আর দিন শেষে রুলস খুব বেশি প্রোডাক্টিভ হবে না যদি আমরা আসলে প্রপারলি প্র্যাকটিস করি। সো এই কারণে আমরা রুলটাকে আপাতত ওইভাবেই রেখেছি, এবং নর্মালি আমাদের যে জার্নি সেটা ভোকাবুলারি দিয়ে হোক, আমাদের পাবলিক স্পিকিং দিয়ে হোক, আমাদের জিআরই ওয়ার্ডস গুলো দিয়ে হোক, বা আইএলটিএস এর কিউ কার্ড দিয়ে হোক, এগুলো আমাদের মতো করে আমরা কন্টিনিউ রেখেছি। ওকে, সো আপনাদের কোনো মতামত আছে কিনা? এখানে আমি দেখতে পাচ্ছি ফয়সাল আছেন, মোমো আপু আছেন, রাকিবুল আছেন, মিলনজ্যোতি চাকমা। মানে আপনাদের যে কোনো মতামত, যে স্পোকেন নিয়ে বা আমরা যেভাবে রাইটিং শুরু করছি এখান থেকে আপনাদের এক্সপেকটেশন কি, যদি একজন দুইজন হলেও যদি একটু শেয়ার করেন। বা যে স্পোকেনের রুলগুলো আমরা দেখেছি, বা আজকে কিন্তু আমাদের লেকচার 15। ওকে, সো আমরা কিন্তু অলমোস্ট উই হ্যাভ কাভার্ড হাফ অফ আওয়ার টাস্কস। ওকে, সো এই থ্রু আউট দ্য জার্নি আপনার মধ্যে আসলে রিয়েলাইজেশনটা কি আসলো, বা এই যে স্লাইডগুলো আপনারা প্র্যাকটিস করছেন সেখানে কোনো গ্যাপ মনে হচ্ছে কিনা, বা এমন কিছু কিনা যেখানে আমরা আপনাদের অ্যাসিস্ট করতে পারি। সো এটা কাইন্ডলি একটু শেয়ার করা দরকার, আপনাদের অপিনিয়নটা জানা দরকার। ওকে, দিন শেষে আমাদের এনভায়রনমেন্টটা খুবই ফ্রেন্ডলি, যেভাবে আমাদের জন্য প্রোডাক্টিভ হবে আমরা সেভাবে আগাবো। ওকে, সো আমরা যদি একটু শুনি। ভাই, আমি বলতে পারি? প্লিজ প্লিজ। ভাই, আগের চাইতে হচ্ছে আমি অনেক কনফিডেন্ট ফিল করি। আগে তো কথা বলতে গেলে যে মানে অনেক জড়তা আসতো, এখনো আসে, তবে হচ্ছে যে মানে সাহসটা মানে পাইছি যে হচ্ছে যে আহ, আমাকে আমার নাম ডাকলো বা হচ্ছে আগে মিউট করে রাখতাম বা বললাম পরে আসি, কিন্তু এখন মনে হয় যে না, হচ্ছে দু এক লাইন বলতে পারবো, বা যে জড়তাটা ছিল মানে খুব বেশি পরিমাণ, সেটা কিছুটা হলো মানে 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 ওভারকাম করছি মনে হয়। আর ভাইয়া, আপনি যতটুকু দেন মনে হয় মানে ততটুকু মনে হয় যে অনেক বেশি মনে হয়, কারণ অনেক লেকচার থাকে, অনেকগুলো ওয়ার্ড মিনিং থাকে, অনেক রুলস থাকে, ওগুলো চেষ্টা করি যে কভার করার। আর ভাইয়া, রাইটিং নিয়ে বলতে গেলে রাইটিং এ এমনিতে আমরা হচ্ছে যে আমি পারি যে হচ্ছে যে সিম্পল ওয়ার্ড গুলো পারি, কিন্তু যখনই মানে কমপ্লেক্স কোনো বা বড় সেন্টেন্স আসে তখনই আমি বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করব, মানে ভুল হয়ে যায় বারবার। এটা এই প্রবলেমটা ফেস করি আমি। ওকে, থ্যাংক ইউ ফয়সাল। আমরা ইভেন নোটও নিচ্ছি, হ্যাঁ, যে আমরা আমাদের রাইটিং পার্টগুলোতে কি রাখবো, বা আপনারা নর্মালি কোথায় প্রবলেম ফেস করেন, বা কোন বিষয়গুলোকে আমরা আসলে প্রায়োরিটি দিতে পারি। ওকে, মিলন। আপনি প্রথমে যেটা বলছিলেন, স্পিকিং আর রাইটিং তো একই, মানে কেউ যদি গুছিয়ে লিখতে পারে সে গুছিয়ে বলতে পারে, আবার কেউ যদি গুছিয়ে বলতে পারে সে গুছিয়ে লিখতে পারে। এই জন্য আমিও এখানে হচ্ছে কোনো ডিফারেন্স দেখি না।
রাইটিং আর স্পিকিং এর মধ্যে। আর রুলস গুলো হচ্ছে আপনার অনেক সময় মনে রাখাও সম্ভব না যদি সেটা প্র্যাকটিস করা না হয়। প্র্যাকটিস থাকলে আপনার যদি অভ্যাসটা হয়ে যায় তখন হচ্ছে ওই রুলস গুলো অটোমেটিক্যালি এসে যায়। এটা আমার ওপিনিয়ন। ওইটাই তো। এইটা আমারও মোটামুটি অবজারভেশন এইটাই, যে এটা ধরেন অ্যাটলিস্ট 80-90% মিলে। যেই জায়গাতে মিলে না আমরা সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব। ওকে, এবং আমাদের রাইটিং শুরু হওয়া মানে কিন্তু এটা না যে আমরা স্পোকেন থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের পাবলিক স্পিকিং কন্টিনিউয়াসলি এটা ইনশাল্লাহ চলতেই থাকবে। আলটিমেটলি আমাদের টার্গেট কিন্তু স্পোকেনটাতেই বেশি। ওকে, সো আমরা যেহেতু ইউনিভার্সিটিতে বিলং করি, সো আপনি আমি ইংলিশেই লিখছি, ইংলিশেই পড়ছি, তো সবকিছুই মোটামুটি ঠিকঠাক। যেখানে সমস্যা হয় সেটা হলো বলতে গিয়ে। সো সেটাকেই আমরা প্রায়োরিটি হিসেবে রেখেছি, সেখানেই আমরা সময় দিচ্ছি। তারপরও ফর্মাল রাইটিংটা আসলে কেমন হওয়া উচিত আমরা সে বিষয়টা আজকের লেকচার থেকে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ মিলন। মুমু আপু কিছু বলতে চান? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আমার প্রবলেম যেটা হতো আগে, ওই যে ফয়সাল যেটা বললো যে আগে যখন নাম ডাকা হইতো তখন আমি ওরকম খুব টেনশনে পড়ে যাইতাম। বাট আলহামদুলিল্লাহ আগের চেয়ে প্রবলেম ঠিক হয়েছে। আর রাইটিংয়ে কিছু প্রবলেম আছে, যেমন ওই যে বড় সেন্টেন্স চলে আসলে ওটা তখন ঠিকঠাক করতে যে আমি এলোমেলো করে ফেলি, মানে বেশি কমপ্লেক্স হয়ে যায় আমার জন্য। তাছাড়া ওভারঅল আছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক। ওকে, তার মানে আপনার দিক থেকে আমরা নোট নিলাম যে যখন আমাদের লার্জার কোনো সেন্টেন্স মেক করতে হচ্ছে তখন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা ওভারঅল পুরো স্ট্রাকচারটা ঠিক থাকছে কিনা। ওকে, আমরা আমাদের রাইটিং এটাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন রাকিবুল ইসলাম আছেন, আপনার কোনো অপিনিয়ন আছে? ভাইয়া আমিও বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যখন আমরা লার্জ সেন্টেন্স গুলো মেক করতেছি ভাইয়া, তখন হচ্ছে মানে মানে স্ট্রাকচারাল যে মানে এরর গুলো এগুলো হচ্ছে ফেস করতেছি বড় সেন্টেন্স গুলোতে। এই এই আর কি। তো এগুলো হচ্ছে ওভারকাম করার মতো কোনো আচ্ছা। ট্রিক্স যদি থাকে ওকে, আপনি তাহলে আমাদের সাথে শেয়ার করলে উপকার হবে। ঠিক আছে রাকিব। সো আমাদের মোরলেস কথা মনে হয় একটাই, আমরা স্পোকেনটাকে স্পোকেনের মতো ধরে রাখবো। ওইটাতে ফ্লুয়েন্ট হওয়ার অর্থ হলো ইট উইল ক্রিয়েট আ নিউ ডাইমেনশন ফর আওয়ার রাইটিং পার্ট অলসো। পাশাপাশি লার্জ সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করতে পারি সেখানেও আমরা মাথায় রাখবো। আর যেহেতু আমরা কেবল রাইটিং পার্টটা শুরু করছি, আমার মনে হয় যে পত্রিকা আমরা যারাই পড়ি, এখানে যে বিষয়টা আমাদের কাজে দিতে পারে, কারণ দিন শেষে হয়তো ওই 50টা রুল শিখে খুব বেশি প্রোডাক্টিভ হবে না যদি আমরা আসলে না লিখি। সুতরাং স্পোকেনের বা স্পিকিং এর বেসিক, যে আমি স্পিকিং পারি না, ওখানকার একটাই সলিউশন, যে আমাকে তার মানে স্পিকিং প্র্যাকটিস করতে হবে। কথা বলতে পারি না তার মানে কথা বলতে হবে। যদি লিখতে পারি না, আমি লিখতে পারি না তার মানে আমাকে প্রচুর লিখতে হবে। সো এই কারণে আমরা সবাই মোটামুটি যেহেতু ইউনিভার্সিটির আশেপাশেই বিলং করি, আমাদের কাছে কিন্তু পত্রিকা থাকেই, বা এখন অনলাইন ভার্সনে কিন্তু চলে আসছে। সো অ্যাপ থেকে হোক অথবা আমরা সরাসরি কোনো পত্রিকা পড়ছি, ওইটাতে যে বিষয়টা রাইটিং এ খুব বেশি কাজে দেয় বলে শুনেছি সেটা হলো যখন আমরা কোনো এডিটোরিয়াল পড়ি। এটা এটা যে কোনো বিষয়ের যে কোনো পত্রিকারই হতে পারে। এডিটোরিয়াল পড়ার পরে বেসিক যে জিনিসটা আপনি আমি আসলে সবাই জানি, একজন জার্নালিস্ট সেও জানে, আপনি আমিও মোটামুটি কিছুটা আইডিয়া রাখি সেটা সম্পর্কে। সো উনি ওনার মতো করে সে বিষয়ে লিখেছেন। এটা উনি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে লিখুক, এটা উনি ওই ফরেস্টেশন নিয়ে লিখুক, ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখুক, যা কিছুই হোক ওইটা সম্পর্কে আমাদেরও কিছু আইডিয়া থাকে। সো এখানে যেটা বলা হয় সেটা হলো যে আর্টিকেলগুলোকে ইফ ইউ ক্যান রিরাইট দ্য আর্টিকেল, যে আপনি প্রয়োজন একটাবার একটু পড়ে নেন ম্যাক্স, পড়ে নেওয়ার পরে আপনি একটু আর্টিকেলটা নিজের মতো লিখেন তো। যে সে তো জলবায়ু পরিবর্তন নিয়ে লিখেছে, ক্লাইমেট চেঞ্জ, তার টপিকও ক্লাইমেট চেঞ্জ। আগামীতে এআই কিভাবে সবকিছু আসলে গ্র্যাব করে ফেলবে নাকি ফেলবে না, এটা কি আমাদের জন্য অপরচুনিটি নাকি থ্রেট। সো এই যে বিষয়গুলো নিয়ে তিনি যেহেতু লিখেছেন, সো আমাদেরও কাজ হলো সেই আর্টিকেলটা আমাদেরও একটু লেখা। লিখে আমাদের উচিত হইল ওই আর্টিকেলটার সাথে একটু ম্যাচ করা, যে আমি আসলে কোন কোন বিষয়কে টাচ করতে পেরেছি। আমি কি অপরচুনিটিতে বেশি ফোকাস করতে গিয়ে আমি কি এটার থ্রেডসটাকে স্কিপ করে গিয়েছি, বা থ্রেডসটাকে বেশি প্রায়োরিটি দিতে গিয়ে এটার যে একটা পজিটিভ ইউজ ছিল সেটাকে আমি আসলে ইগনোর করে গিয়েছি। সো এই কারণে আমরা যখনই কোনো পত্রিকা পড়বো আমরা একটু আমাদের মতো করে লেখার প্র্যাকটিস করব। ইফ ইউ জাস্ট স্টার্ট রাইটিং, আই থিঙ্ক ইভেন আফটার 15 days ইউ উইল সি দ্য চেঞ্জেস।
ওকে, যেটা এখন আমাদের মনে হয় যে স্পোকেনের ক্ষেত্রে আপনারা অনেকেই বললেন যে না অ্যাটলিস্ট এখন ওই ভীতিটা আর নাই, ওই নার্ভাসনেস আর নাই, ওই শাইনেস আর নাই। সো এখন আমরা আমাদের মতো করে বলছি, এখন নিজেদের কম্পিটিশন নিজেদের সাথে। সো এই কারণে যখনই আমরা এটা করব, সুতরাং আমরা রেগুলার, এখন যেহেতু আমরা ইংলিশ রাইটিংটা শুরু করছি, রেগুলার আমরা একটু লিখব। এটা ইভেন যদি এরকমও হয় যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমি একটা প্যারাগ্রাফের মতো হইলেও লিখব, জাস্ট আই হ্যাভ টু রাইট ইট ডাউন অ্যান্ড আই হ্যাভ টু কমিট মাইসেলফ এভরি ডে আই এম রাইটিং অ্যাট লিস্ট 2 pages, হোয়াট এভার দ্য টপিক ইজ, ইট ডাজন্ট ম্যাটার ইভেন। কিন্তু কোনো একটা টপিকে আমি আসলে 2 পেজ লিখেছি, এবং এটা অনেক সময় বলা হয় যে ভাই আপনি কিছুই না বুঝে টানা 1 মাস শুধু লিখে যাবেন, শুধু লিখে যাবেন, শুধু লিখে যাবেন, একটা করে টপিক আপনি নেবেন, 2 পেজ করে লিখে যাবেন, অর অ্যাটলিস্ট 1 পেজ করে আপনি লিখে যাবেন। আপনার এখনই ওই ইভ্যালুয়েশনে যাওয়ার দরকার নাই, কিন্তু আফটার 30 days আপনি আপনার চেঞ্জটা দেখতে পারবেন, আপনার লেখার কোয়ালিটিটা আপনি আসলে ধরতে পারবেন। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা লিখছি, ওইটাই দেখবেন 2 দিন পরে ইট ইজ ভেরি ক্রুশাল হয়ে গিয়েছে, ইট ইজ ভেরি সিগনিফিকেন্ট হয়ে গিয়েছে, ইটস ম্যান্ডেটরি হয়ে গিয়েছে, ইটস অব্লিগেটরি হয়ে গিয়েছে। সুতরাং এটা আগে লিখলে যদি আমরা একটা ড্রাফট দাঁড় করাইতে পারি, দেন ইটস রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট বেসমেন্ট। ওকে, সো এই কারণে আমার মনে হয় যে রাইটিং এরও একটাই সলিউশন, রাইটিং এ প্রবলেম আছে, প্রবলেম কাটাইতে হবে, উচিত হইল রেগুলার আমাদের প্রচুর লিখতে হবে। তো নর্মালি মিল থাকবেই স্পোকেনের সাথে, তারপরও আমরা যখন রাইটিং এ আসবো যে জায়গায় একটু ডিফার করছে, যেমন আমরা এখানে একটা রুল রেখেছি, মেইনটেইন প্যারালেলিজম, মানে আমাদেরকে প্যারালেলি সবকিছু লিখতে হয়। এখন ধরেন আমাদের হবি, নাও উই আর টকিং অ্যাবাউট আওয়ার হবি, আমরা আসলে কি পছন্দ করি। So এই কারণে যে আই লাইক টু রিড বুকস, তারপরে আমার কি আরো কিছু ভাল লাগে, আমার প্রায়োরিটিতে কি আরো কিছু আছে, তখন যদি বলি যে আই লাইক সুইমিং, তখন যদি বলি যে আই লাইক ড্যান্সিং, হইতেই পারে, ড্যান্সিং ফাইন, সুইমিং ফাইন, কিন্তু আমি বলছি আই লাইক টু রিড বুকস। এই যে টু দিয়ে যখন কিছু শুরু হচ্ছে, দেন ইটস রিগার্ডেড অ্যাজ ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ তো টু দিয়ে শুরু হয়, কিন্তু আপনি একটাকে বললেন টু রিড বুকস, তার মানে আপনাকে পরেরটাতে বলতে হবে যে টু সুইম, টু ড্যান্স। আর আপনি যদি আইএনজি অ্যাড করতে চান, দেন উই হ্যাভ টু স্পিক লাইক অর রাইট লাইক শি লাইকস রিডিং, সুইমিং অ্যান্ড ড্যান্সিং। আর যদি এরকম হয়, শি লাইকস টু রিড, টু সুইম অ্যান্ড টু ড্যান্স। ওকে, তারপর দ্য জব রিকোয়ার্স পেশেন্স, ডেডিকেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এখন ধরেন আপনি নাও ইউ আর ওয়ার্কিং অন human resource division in any company in Bangladesh, for example. Now you are hiring some people. এখন when you are mentioning the job requirement, আপনি আসলে কেমন ক্যান্ডিডেট চাচ্ছেন, আপনি দিলেন যে এখানে কি মেইনটেইন করতে হবে, এখানে মেইনটেইন করতে হবে পেশেন্স, তার কি থাকতে হবে ধৈর্য, তার কি থাকতে হবে ডেডিকেশন, তার কি থাকতে হবে ক্রিয়েটিভিটি। এই যে 3টা বিষয়কে আপনি আসলে মেনশন করলেন, এখানে প্রশ্নটা হয়েছে কি দিয়ে। অ্যাজ এ রেজাল্ট এখানে 3টা ওয়ার্ডই হলো আমাদের নাউন, কি পেশেন্স, কি ডেডিকেশন, কি ক্রিয়েটিভিটি। এখন আমরা যদি দিয়ে দিই দি জব রিকোয়ার্স পেশেন্স, তারপরে দিলাম ডেডিকেটেড পিপল, তো ডেডিকেটেড মানে তো ডেডিকেশন, সেটারই আমরা নাউন থেকে ফর্ম নিয়েছি, ডেডিকেশন নাউন ছিল, সেখান থেকে বানিয়ে দিলাম ডেডিকেটেড। ওকে, তো সে খুব ডেডিকেটেড, কেমন, তার মানে এটা অ্যাজেক্টিভ। সো এটা যদি অ্যাজেক্টিভ হয়, তার আগেরটা তো পেশেন্স, ওটা তো নাউন। এখানে আমরা বলছি কি চাই, we are talking about creativity, we want creativity, কিন্তু আমরা যদি দেই যে we want creative people, সেন্টেন্স কিন্তু ঠিক আছে, ক্রিয়েটিভ পিপল ঠিক আছে, ডেডিকেটেড পিপল ঠিক আছে, ডেডিকেটেড এমপ্লয়ি, ক্রিয়েটেড এমপ্লয়ি, এভরিথিং ইজ ফাইন, বাট দ্য প্রবলেম ইজ ফার্স্টলি উই স্টার্টেড উইথ পেশেন্ট পিপল না, আমরা শুরু করেছিলাম পেশেন্স, মানে তার মধ্যে আমরা কি চাই, পেশেন্স চাই। তার মানে এখানে আমি চাচ্ছি কি, পেশেন্স, পরেরটাতে তার মানে আমার হতে হবে ডেডিকেশন, হইতে হবে ক্রিয়েটিভিটি। আর যদি আমি অ্যাজেক্টিভ দিয়েই প্রকাশ করতে চাই, তাহলে সবগুলোকে সেটার মতোই করতে হবে, উই ওয়ান্ট দ্য পিপল দোজ হু আর পেশেন্ট, ডেডিকেটেড অ্যান্ড ক্রিয়েটিভ। ওকে, সো অ্যাজেক্টিভ সব অ্যাজেক্টিভ, নাউন সব নাউন। ওকে, এখানে ইনফিনিটিভ সব ইনফিনিটিভ, আইএনজি সব আইএনজি। ওকে, শেষেরটা দেখেন, she wanted to study abroad
to get a scholarship and build a career. সেম সবগুলো আমরা টু দিয়ে শুরু করেছি। আমি যদি বলতাম যে she wanted studying abroad, everything is fine, তাহলে he or she wanted studying abroad, getting a scholarship and building a career. Studying, getting, building. Okay, আবার to study, to get a scholarship, to get a career, to build a career. সো যখন আমার কাছে টু তখন এটা টু, যখন আইএনজি স্টাডিং তখন গেটিং, তখন বিল্ডিং। ওকে, সো এই কারণে এই বিষয়গুলো আসলে কখনোই আহ, একদম ভুল বা হাতে কলমে আমরা যে জায়গায় আসলে মানে ইউনিভার্সিটির বড় একটা লুফল হলো আমরা আমাদের খাতাগুলো দেখতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সিটির খাতা, ইনকোর্সের খাতা আমাদেরকে দেখানো হয়, কিন্তু লার্জার স্কেলে যখন আমরা বড় বড় প্রশ্ন লিখছি, পুরো 40 পেজ 60 পেজ আমরা লিখছি, সেখানে আসলে কিসে ভুল হচ্ছে, হোয়াই আই গট দ্য লেস মার্কস, এই জিনিসটা আমাদের দেখার সুযোগ হয় না। সুতরাং আইএলটিএস এর বিষয়টাও যদি আমরা বলি, ওখানে যে বিষয়গুলো দেখা হয় অবশ্যই ওখানে গ্রামেটিক্যাল একটা পার্টও বড় পার্ট। সো আমি কেন এটা করতে চাই, আই ওয়ান্ট টু স্টাডি অ্যাব্রোড টু গেট আ স্কলারশিপ অ্যান্ড বিল্ডিং আ ক্যারিয়ার। এই যে টু বিল্ড, সেটা হয়ে গেল বিল্ডিং। তাহলে বিল্ডিং হইলে আমার গেটিং হওয়া উচিত ছিল, গেটিং হলে আমার স্টাডিং হওয়া উচিত ছিল। ওকে, এই যে ছোট ছোট ভুল, এগুলো মনে হয় যদি অ্যাভয়েড করা যায় তাহলে আমাদের রাইটিং পার্টটা আর একটু গ্রো করে। ওকে, দ্বিতীয় কথা, ড্যাংলিং মডিফায়ার। আপনাদের যেটা করতে হবে, বিফোর ফাইন্ডিং আউট দ্য রং ওয়ান, উই হ্যাভ টু লার্ন অ্যাবাউট ড্যাংলিং মডিফায়ার্স ফার্স্ট। ওকে, ড্যাংলিং মডিফায়ার হলো, ধরেন এটা সেই ধরনের একটা ফ্রেজ যেটা আসলে মানে কারেক্ট সাবজেক্ট আপনাকে এনশিওর করতে হবে, এখানে প্রচুর কনফিউশন থাকে। এটা ইন্টারমিডিয়েটে আমরা অনেকেই এটার সাথে অভ্যস্ত, অনেক সিলেবাসে এটা ছিল না। ওকে, এখন কিন্তু আছে। যেমন ধরেন আমরা যদি এক্সাম্পল দেখি যে রানিং ফাস্ট, দ্য গেট সিমড ক্লোজার। এখন প্রশ্ন হলো রানিং ফাস্ট মানে আমি খুব দ্রুত দৌড়াইলাম, দৌড়ানোর পরে আমি আসলে ওই যে দ্য গেট সিমড ক্লোজার, আমার কাছে মনে হলো যে গেটটা বন্ধ, মানে এত দৌড়ে গেলাম তারপরে গিয়ে দেখি গেটটা বন্ধ। যেখানে তো আমার প্রশ্ন হচ্ছে, তা আপনি তো গেটকে তো এখানে আসলে ফোকাস করতে পারেন না। তার মানে কারেক্ট ওয়ান হবে হলো রানিং ফাস্ট, আই ফেইল্ড দ্য গেট ওয়াজ ক্লোজার। দৌড়ে গিয়ে আসলে আমি দেখলাম বা বুঝতে পারলাম, অনুভব করলাম যে গেটটা আসলে বন্ধ। তো এটা তো আমিই করেছি, তাহলে উপরে সাবজেক্ট কই? আপনি তো গেট দিয়ে শুরু করলেন, দ্য গেট সিমড ক্লোজার। ওকে, সো এখানে মডিফায়ারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট একটা কাজ হলো যে কারেক্ট সাবজেক্টটাকে এনশিওর করা, ওখানে কনফিউজড করা যাবে না। ওকে, পরেরটা দেখেন, ওয়াকিং টু স্কুল, দ্য রেইন ওয়াজ হেভি। ওকে, ওয়াকিং টু স্কুল পর্যন্ত ফাইন, আপনি যাচ্ছেন, খুবই ভালো কথা, কিন্তু রেইন ওয়াজ হেভি, একটু কনফিউজ আসলে কে, রেইন যে হেভি ছিল আপনি কি আসলে সেটা ফিল করেছিলেন? আপনার সাথে সেটা সম্পর্ক কি? আপনি যে স্কুলে যাচ্ছেন সেটার সাথে রেইন হেভি হওয়ার সম্পর্ক, আপনি কেন এটা বললেন? তার মানে এখানে সাবজেক্টকে খুব ভালোভাবে এখানে নোটিস করতে হবে। তার মানে কারেক্ট সেন্টেন্সটা হবে ওয়াকিং টু স্কুল, শি এক্সপেরিয়েন্সড হেভি রেইন। এবার বুঝছেন সে আসলে রেইনের গল্প কেন করলো, তার স্কুলে যাওয়ার গল্প সে কেন করলো? তার মানে স্কুলে যখন সে যাচ্ছিল তখন সে বৃষ্টির মধ্যে পড়ে গিয়েছে। ওকে, লাস্ট ওয়ান, টু ইমপ্রুভ রাইটিং, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল। এখন আপনি যে আপনার রাইটিং পার্টকে ইমপ্রুভ করবেন, এই প্র্যাকটিস কে করবে? আপনার খাতা যে কাটবে সে? আপনি যে আপনার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন, যে আমি তো বলতেই পারি, যারে বলি সে বুঝে না, এটা তো তার সমস্যা, তার প্র্যাকটিস করা উচিত। সো আসলে আপনি লিখবেন, আমি লিখবো, আর আমি লিখছি আপনি বুঝতে পারছেন, এখন এটাকে আপনি প্র্যাকটিস করবেন না? এই প্র্যাকটিস আমারই করা উচিত, আমি তো লিখতে পারছি না। তারপরে টু ইমপ্রুভ রাইটিং, প্র্যাকটিস ইজ এসেনশিয়াল, ট্রু, কিন্তু কারেক্ট ওয়ান হলো কে করবে সেই প্র্যাকটিসটা, এই সাবজেক্টটাকে আপনাকে এনশিওর করে দিতে হবে। সেখানে বলা হলো যে টু ইমপ্রুভ রাইটিং, স্টুডেন্টস মাস্ট প্র্যাকটিস রেগুলারলি। If you want to make sure or improve your writing skill, definitely you have to practice if you are a student. ওকে, সো এই যে বিষয়গুলোকে মেনশন করে দেয়া, সেই কারণে ড্যাংলিং মডিফায়ার যে বিষয়গুলো কনফিউশন ক্রিয়েট করে সেগুলোকে কি করতে হবে, অ্যাভয়েড করে দিতে হবে। যে ওয়াকিং টু স্কুল, দ্য রেইন ওয়াজ হেভি, সো আপনি স্কুলে যাচ্ছেন, তারপর অনেক বড় বৃষ্টি হয়েছিল, অনেক বেশি বৃষ্টি হয়েছিল, প্রবল বর্ষণ হয়েছিল। সো হোয়াই উই আর টকিং লাইক দ্যাট? সো ডেফিনেটলি দেয়ার ইজ এ কানেকশন। সো হোয়াটস দ্য কানেকশন? ইউ হ্যাভ টু মেক শিওর দ্য সাবজেক্ট। অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ ওয়াকিং টু স্কুল, শি এক্সপিরিয়েন্সড হেভি রেইন। এই কারণে সে তার আসলে স্কুলে যাওয়ার গল্প করেছে, সে আসলে বৃষ্টির গল্পটা নিয়ে এসেছে। সুতরাং ড্যাংলিং মডিফায়ারগুলো আমাদের অ্যাভয়েড করে যাইতে হবে।
আমাদেরকে সাবজেক্ট একদম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ওকে, রুল 3 তে আমরা যেটা দেখেছি সেটা হলো ইউজ অ্যাক্টিভ ভয়েস। নরমালি আমরা যেভাবে কথা বলি, যে ধরেন আমি যদি বলি যে আই ওয়ান্ট টু কন্ডাক্ট দিস ক্লাস এত এত এত, ওকে, সো আমি দিলাম যে আমি এই ক্লাসটা নিব। তো আমি কি নরমালি আমরা প্যাসিভ টোনে কিন্তু কথা বলি না। আমি আজকে বাসায় যাব, আমি কি বলি যে আমার দ্বারা আজকে বাসায় যাওয়া হবে, আমি এখন এই রান্নাটা করব, দিস ডিশ উইল বি কুকড বাই মি, তাই বলি নাকি আই আই আইল কুক দিস ডিশ? আপনি কি রান্না করতে চান, কোথায় যেতে চান, কি করতে চান? এখন আপনার দ্বারা রান্না করা হবে, আপনার দ্বারা কোনো কিছু কোথাও যাওয়া হবে, আপনার দ্বারা কোনো কিছু দেখা হবে, এই ধরনের টোনে কিন্তু আমরা নর্মালি কথা বলি না। তার মানে যেহেতু বাকিগুলোকে আমরা স্বাভাবিক অ্যাক্টিভ সেন্টেন্সে রেখেছি, ভয়েসে রেখেছি, নাও উই হ্যাভ টু ক্লিয়ার দ্যাট অল অফ দ্য থিংস আর হাইলি রিটেন বাই অ্যাক্টিভ ভয়েস। বাট কিছু কিছু ক্ষেত্রে যে কাদের দ্বারা এই কাজটা করা হয়েছে, ওকে, এখানে যে অঘটনটা হলো এটা আসলে কারা লায়াবল। সো এই কারণে ওই ধরনের সেন্টেন্স যখন চলে আসবে ডেফিনেটলি উই ক্যান ইউজ প্যাসিভ ভয়েস। ওকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু ইউজ করি অ্যাক্টিভ ভয়েস, সেখানে নরমালি পেঁচানো যাবে না। ওকে, আচ্ছা, কেউ কি কিছু বলতে চান? ওকে, সো আমরা আমাদের মতো করে চেষ্টা করব যে অ্যাক্টিভ ভয়েসটাকে মাথায় রেখে আমাদের পুরো সেন্টেন্সটাকে মেক করতে। তাহলে এটা আমাদের পুরো প্রসেসটাকে একটা শেপে রাখতে চেষ্টা করবে। ওকে, এখন এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। দ্য টিচার এক্সপ্লেইন দ্য লেসন, টিচার এক্সপ্লেইন করেছেন। প্যাসিভ হলো দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার। এখন ওভারঅল আপনি পুরো বিষয়টাকে যেভাবে বলছেন সেইটাকে আপনার মাথায় রাখতে হবে, সেগুলো কি প্যাসিভে ছিল? তাহলে আমি হুট করে যদি বলি দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার, দ্য ক্লাস ওয়াজ ফেসিলিটেটেড বাই দ্য কোর্স ইনস্ট্রাক্টর, নাকি দ্য ইনস্ট্রাক্টর ফেসিলিটেটেড দ্য ক্লাস। সুতরাং হুট করে আমরা প্যাসিভে যাইতে পারি না। ওকে, সায়েন্টিস্ট ডিসকভার্ড আ নিউ প্ল্যানেট, আমরা দিয়ে দিলাম যে আ নিউ প্ল্যানেট ওয়াজ ডিসকভার্ড। দ্য স্টুডেন্টস কমপ্লিটেড দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্টস। সো এই যে ওভারঅল বিষয়গুলো, সো আমাদের একটা বিষয় এখানে মাথায় রাখা দরকার যে হুট করে আমরা প্যাসিভ করব না। কারণ ওই যে বললাম, যখন আমরা রাইটিং এনশিওর করতে যাব, আমরা পুরো 20 লাইন লিখেছি, সবকিছুই বাকি 16 লাইনে আমি দেখছি সব অ্যাক্টিভে লিখেছি, হুট করে মাঝে একটা সেন্টেন্স আমার প্যাসিভে লেখা, এটা কিন্তু ডিরেক্টলি ভুল না, একদম চোখে পড়ার মতো হবে না। কারণ আপনি যদি লিখেন যে দ্য লেসন ওয়াজ এক্সপ্লেইনড বাই দ্য টিচার, ডেফিনেটলি ইটস দ্য কারেক্ট সেন্টেন্স, কিন্তু এই যে আগেরটার সাথে আপনার ফ্লো ঠিক আছে কিনা এটা কিন্তু বোঝা খুবই জরুরি। ওকে, দেন আমাদের সাবজেক্ট প্রোনাউন আর এগ্রিমেন্টের যে ইস্যুসগুলো আছে এগুলো আমার মনে হয় যে আমরা মোরালেস সবাই পরিচিত। তারপর আমরা যদি একটু যাই, যে সিঙ্গুলার সাবজেক্ট সে সিঙ্গুলার প্রোনাউন নিবে, ওকে, প্লুরাল সে প্লুরাল প্রোনাউন নিবে। এখন প্রশ্ন যখন এভরি স্টুডেন্ট মাস্ট সাবমিট হিজ অর হার অ্যাসাইনমেন্ট, এখন আমি যদি এভরি স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট, ওকে, এখানে দেয়ার আসলে কোনো সুযোগ নাই। মানে এই যে এভরি স্টুডেন্ট, এটা মেকশোর করছে যে আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আপনি আসলে আলাদা আলাদা বলছেন। সো দেয়ার ইজ নো মোর চান্স টু ইউজ দেয়ার, এটা হিজ অথবা হার। আচ্ছা, নাইদার নাকি নিদার বলবেন এটা আপনাদের বিষয়। ওকে, ব্রিটিশ আর আমেরিকার যে প্যাচ সেটার মধ্যে আমাদের পড়ার দরকার নাই। আচ্ছা, নাইদারই বলি আমরা, নাইদার রহিম নর করিম ব্রট হিজ বুক। কখনোই এইটাতে কনফিউজড হবেন না, এখানে রহিমের কথাও বলেছি, করিমের কথাও বলেছি, কে আসলে বইটা কিনেছিল না, আমরা এইটাই বলার চেষ্টা করছি। আইদার অর আর নাইদার নর বলতে আমরা যেটা দেখেছিলাম সেটা হলো আইদার অর, হয় এ অথবা ও, আর নাইদার নর হইল এও না ও না। ওকে, যে আইদার রহিম অর করিম ব্রট দিস বুক, তার মানে হয় রহিম এটা কিনেছে অথবা করিম এটা কিনেছে। নাইদার দিয়ে যদি বলি নাইদার রহিম নর করিম ব্রট দিস বুক, তার মানে এটা রহিমও কিনে নাই এই বইটা, করিমও কিনে না। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ধরে ধরে বলছি রহিমও কিনে নাই করিমও কিনে নাই, তার মানে কি ওরা একদম সিঙ্গেল একজন, তার মানে এখানে আমাকে ইউজ করতে হবে হিজ। তারপরে প্রশ্ন হলো অল দ্য চিলড্রেন ফিনিশ দেয়ার হোমওয়ার্ক। এখন চিলড্রেন, এটা তো চিলড্রেন্স না, তাহলে এটা দেয়ার কেন ইউজ করলাম? ওই যে সামনে আমাদের আছে অল দ্য চিলড্রেন। ওকে,
আমরা সবাইকে যেহেতু বোঝাচ্ছি, তো সব চিলড্রেনরাই এটা করেছে, এটা তার না, এটা আসলে তাদের। যখন আমরা আসলে অল ইউজ করেছি। ওকে? সো এগুলো আমার মনে হয় যে ইজি। লাস্ট ওয়ান যেটা বলে আজকে আমরা শেষ করব সেটা হলো কিছু, কিছু ফরমাল ভোকাবুলারি আমাদের ইউজ করতে হয়। যেমন যে বিষয়টা আমরা হয়তোবা আমরা যখন মেইল করি, মেইল কিন্তু একটা ফরমাল টোন। যেমন WhatsApp এ যে টেক্সটটা আমরা করতে পারি, সেম বিষয়টা আমরা যখন when you are মেইলিং someone, এখানে কিন্তু আমাদের আলাদা কিছু প্রফেশনাল অ্যান্ড একাডেমিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফরমাল টোন ইউজ করতে হয়। ওকে? সেই বিষয়গুলো কেমন? যেমন ধরেন, কিডস দিস ডেজ ওয়াচ টু মাচ টেলিভিশন। ওকে? এখন কিডস এটা আসলে ক্যাজুয়াল। উচিত হইল ফরমালি চিলড্রেন বলা। চিলড্রেন নাও এ ডেজ ওয়াচ এক্সেসিভ টেলিভিশন। এই যে ওয়াচ, আপনি সেইটাকে দিয়ে দিবেন। ওয়াচের সাথে আসলে কোনো পার্থক্য নাই। টু মাচ সেটাকে আমরা করেছি এক্সেসিভ। ওকে? আ লট অফ পিপল জয়েন দ্য ইভেন্ট। লট অফটা এটা টু সাম এক্সটেন্ট এটা ক্যাজুয়ালি হয়ে যায়, যেখানে আ লার্জ নাম্বার অফ পিপল। জয়েন, জয়েন করাটাও ইনফর্মাল বা ক্যাজুয়াল আপনি বলতে পারেন, যেখানে অ্যাটেইনড। ওই যে বলে না, দ্য মেইল ওয়াজ আনঅ্যাটেন্ডেড। আনঅ্যাটেন্ডেড মানে উপস্থিত থাকে না, আনঅ্যাটেন্ডেড মানে হলো আপনি মেইলে কোনো রেসপন্স করেন, ইউ ডিডেন্ট মেক এনি রেসপন্স টু দ্য মেইল। ওকে? দ্য বস গট ম্যাড, এটা আসলে হয় না, যে বস তো পাগলা হয়ে গেছে। তো এটা আসলে ক্যাজুয়াল হয়ে গেল। তো বস পাগলা হয়ে গেছে মানে যে আজকে বসের সাথে দেখা করার জন্য উনি একদম পাগলা হয়ে গিয়েছেন। আমরা কিন্তু বুঝতে পেরেছি যে উনি আজকে খুব রাগান্বিত। কিন্তু এটা ক্যাজুয়ালি শুধুমাত্র সম্ভব। এটা যখন আমাদের লিখতে হবে, সো এখানে ফরমাল বলতে আপনি বুঝবেন যখন আপনি আসলে লিখছেন। ওকে? এবং ক্যাজুয়াল বিষয়টা এটা নরমালি যেটা করে আমাদের পুরো কনভারসেশনটাকে আরো একটু বেশি ধরেন আরো বেশি প্রাণবন্ত করে। যে বস তো একটু আজকে রাগ করেছেন। তো এইটা কমন। ভালো এক্সপ্রেশন এনশিওর হচ্ছে, ভালো কমিউনিকেশন হচ্ছে, নাকি আপনি যদি কাউকে বলেন যে ভাই আজকে বসের আশেপাশে যায়েন না, উনি আজকে একদম পাগল হয়ে আছে, বস আজকে পাগলা হয়ে গেছে। তো আমরা কিন্তু প্রপার কমিউনিকেশনের জন্য এক্সাক্ট ডিপ মিনিংটা বোঝানোর জন্য ক্যাজুয়াল বিষয়গুলো মোস্ট অফ দ্য কেসেস আমাদের কাজে দেয়। ওকে? আর রিটেনের পার্টটা যেহেতু আপনি লিখে কাউকে পাঠিয়ে দিচ্ছেন, এটা আপনি সামনাসামনি কনভারসেশন আপনি করছেন না। সো এখানে আমাদেরকে ফর্মাল টোনটাই ইউজ করতে হবে। তার মানে দ্য বস গট ম্যাড, সেখান থেকে বস আসলে ওই যে সেম ওয়েতে বস আবার কি, তারপরে তার একটা ডেজিগনেশন আছে, তো উনি কি, উনি অফিসের ম্যানেজার। ওকে? বিকাম, গড থেকে দিয়ে দেবো বিকেম, তারপর ম্যাড, আসলে আমি কি বুঝাচ্ছি, সে খুবই রাগান্বিত, তার মানে বিকেম অ্যাংরি। ওকে? সো এই 5টা রুলই আমরা আজকে রেখেছি। এইভাবে আমরা আরো কিছু কিছু রুল রাখবো। আপনাদের কাজ দুইটাই, স্পোকেনের যেগুলো ছিল সেগুলো ধরে ধরেও প্র্যাকটিস করা, অ্যাট দ্য সেম টাইম রাইটিং পার্টের এই যে বিষয়গুলো, এগুলোতে আমাদের কিভাবে আমরা প্যারালেলিজম এনশিওর করতে পারবো, কিভাবে আমরা ড্যাংলিং মডিফায়ার গুলোকে অ্যাভয়েড করতে পারবো, সাবজেক্ট প্রোনাউন এগ্রিমেন্টকে কিভাবে আমরা মেকশিওর করতে পারবো, কোনটা ক্যাজুয়াল আর কোনটা ফর্মাল সেটা কিভাবে আমরা ধরে রাখতে পারবো। সো এই বিষয়গুলো রেগুলার প্র্যাকটিস করা দরকার। এবং রাইটিং এর জন্য সবসময় একটাই কথা, আজকে থেকেই 1 পেজ করে লেখা শুরু করেন, যে কোনো টপিক, হুইচ ওয়ান ইউ প্রেফার, ইট ডাজন্ট ম্যাটার ইভেন, জাস্ট মেক শিওর ইউ আর রাইটিং অ্যাট লিস্ট 1 পেজ এভরি ডে। এটা কাজে দিবে। কি লিখছেন আপাতত এত মনোযোগ দিয়ে দেখার দরকার নাই, আপনি শুধু লিখেছেন এইটাই অনেক, তারপর আস্তে আস্তে আপনি নিজের ইভ্যালুয়েশনে চলে যান। ওকে? দেন আমরা ভোকাবুলারি লিখেছি, এখানে আমাদের বেসিক যেভাবে আমরা ভোকাবুলারি গুলো পড়ি সবই দেওয়া আছে, আপনারা গ্রাজুয়ালি একটু দেখে নেবেন। ওকে? এবং ভোকাবুলারি গুলো পড়ার সময় সবসময় আমরা যেটা বলে আসছি যে সব ধরনের ভোকাবুলারি আমাদের সব সময় দরকার নাই। ওকে? ইভেন 500 1000 ভোকাবুলারি দিয়েও আপনি খুব ফ্লুয়েন্টলি আপনি স্পোকেন ইংলিশ চালিয়ে দিতে পারবেন। সো আমরাই তো এখানে 50টা করে ওয়ার্ড রেখেছি, তার মানে 26টা অ্যালফাবেটের আমরাই 1300 ওয়ার্ড আপনাকে পড়াবো ইনশাল্লাহ। এর বাইরেও তো আপনি আরো শত শত ওয়ার্ড জানেন, হাজার হাজার ওয়ার্ড জানেন। সুতরাং এই 1300-র মধ্যে থেকে আপনি তো ডেফিনেটলি পড়বেন সবই, কিন্তু তারপর আপনি পড়ার সময় একটু মার্ক করবেন, ও আচ্ছা অপটিমিস্টিক, এটা তো আমি ইউজ করতে পারি, দিস সায়েন্টিস্ট ইজ রিয়েলি ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য নিউ, তার কি ইনভেনশন আছে, কি ডিসকাভারি আছে, আপনি সেটা নিয়ে বলেন, যে অপটিমিস্টিক তো আমি তো এখানে ইউজ করে এই কথাগুলো আমি বলতে পারি। ওকে? অপ্রেস, এটা যে কোনো ধরনের, এখন আমাদের যেমন ধরেন বিভিন্ন এজিটেশন হচ্ছে, বিভিন্ন ইউ আর ডিমান্ডিং ফর সামথিং, সো অপ্রেস হলো দমন করা, নির্যাতন করা। আপনি দেন দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট
কি করেছে? অপ্রেস দ্য পিপল ইন আ ভেরি ব্রুটাল ওয়ে। স্টুডেন্টদের কথা বলেন, দ্য অপ্রেস দ্য স্টুডেন্ট ইন আ ভেরি ব্রুটাল ওয়ে। আপনি ইন্টারিম নিয়ে বলতে চান, প্রিভিয়াস গভর্নমেন্ট নিয়ে বলতে চান, ওকে। সো এই যে ওভারঅল বিষয়গুলো, তার মানে অপ্রেস আপনার জন্য ভালো একটা ওয়ার্ড হইতে পারে, যেটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারেন। অপটিমিস্টিক, আশাবাদী, এই টাইপের যে বিষয়গুলো, বাকি ওয়ার্ডগুলো আমাদের জন্য হয়তো বা লাগে, কিন্তু মাথায় রাখতে হবে যে কোনগুলো আমরা আসলে বেশি ইউজ করতে পারি। যেমন ধরেন ওরিয়েন্ট, এটার দিক নির্দেশনা দেয়া। আর এটার সাথে কি আপনি আমি পরিচিত না? ওরিয়েন্ট কিন্তু ভার্ব, যে দিস ইজ দ্য নিউ ডে অফ ইউর ইউনিভার্সিটি, নাও উই আর অন দ্য ওয়ে টু ওরিয়েন্ট ইউ। আজকে তোমাদের ইউনিভার্সিটিতে প্রথম দিন, আমরা তোমাদেরকে কি দিব? দিক নির্দেশনা দিব, মানিয়ে নিব। এখন আপনি বলেন তো, যে ওরিয়েন্টেশনের নাম আপনি আসলে কবে শোনেন নাই? ফ্রেশম্যান ওরিয়েন্টেশন, ফ্রেশার্স ওরিয়েন্টেশন, ওকে, ব্যাচ 85 ওরিয়েন্টেশন। তার মানে ওদেরকে আজকে আমরা ওরিয়েন্টেশন দিব। কি দিব? ওরিয়েন্টেশন, ওকে। আর ভার্ব যখন হবে তখন হলো ওরিয়েন্ট, সেটা আমরা জানি। তার মানে এই ওয়ার্ডটাকে আমি আরেকটু ভালোভাবে পড়বো। আউট নাম্বার, সংখ্যায় বেশি হওয়া, ওকে। আপনি গরিবদের হেল্প করছেন, সে দ্যাটস অল ফর টুডে, ইউ উইল নট গেট দ্য ব্ল্যাঙ্কেট ফ্রম আস বিকজ ইউ আর টোটালি আউট নাম্বারড। যে ভাই আমাদের দিক থেকে আজকে এই ছিল, এই আমাদের শেষ, আপনি ভাই আমাদের পক্ষ থেকে কোনো কম্বল পাবেন না, কোনো ত্রাণ পাচ্ছেন না, কারণ আপনার সংখ্যায় অনেক বেশি হয়ে গিয়েছেন। আমাদের আওয়ার রিসোর্স আর ভেরি লিমিটেড, বাট দ্য ডিমান্ডস আর আনলিমিটেড, ওকে। সো এই যে সংখ্যায় বেশি হয়ে যাওয়া, অনেক মানুষ আমরা when we have to talk about unemployment, তখন আমরা দিতে পারি যে উই আর ভেরি মাচ আউট নাম্বারড, আমরা আসলে সংখ্যায় এত বেশি। তার মানে এখানে আমাদের বেকার থাকাটা, অবশ্যই আমাদের স্কিলের ঘাটতি আছে, অ্যাট দ্য সেম টাইম স্কিল থাকা সত্ত্বেও অনেক মানুষ যে বেকার, এটাও আমাদের মেনে নিতে হয়। কেন? বিকজ উই আর আউট নাম্বারড, ওকে। আউট নাম্বার, সংখ্যায় বেশি হওয়া। আউট নাম্বারড, ওটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সংখ্যায় বেশি হয়ে গিয়েছে এমন কিছু বোঝাবে। ওভারসি, তদারকি করা, এখানে আমরা বলতে পারি ওভারস্টিমেট, এখান থেকে আমরা পড়তে পারি আন্ডারস্টিমেট। সো এগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত, ওকে। দেন আমরা যেটা করব সেটা হলো জিআরই ওয়ার্ড, অবডিউরেট, অবিচল, হৃদয়হীন। সো ওয়াই ইউ আর স্টিল অবডিউরেট ইন ইয়োর ডিসিশন, আপনি এখনো কিভাবে এই পুরো বিষয়টার প্রতি আপনার আসলে হৃদয়হীন, এমন ডিসিশন আপনি কেন নিচ্ছেন, হৃদয়হীন ডিসিশন কেন নিচ্ছেন, ওকে। অবফুসকেট, এটা জটিল করা, ওকে। ডোন্ট অবফুসকেট দ্য সিনারিও, যে ভাই তুমি আর নতুন করে বিষয়টাকে জটিল করো না। অবসিকিউয়াস, খুব আদরপূর্ণ। দ্য ফরেন মিনিস্টার অফ দিস কান্ট্রি শোড হিজ অবসিকিউয়াস ম্যানার টু আওয়ার প্রাইম মিনিস্টার, ইন্টারিম গভর্নমেন্ট, এই সেই অ্যাডভাইজার, যা খুশি আপনি দিয়ে দেন, যে ওদের ফরেন মিনিস্টার, ওদের প্রাইম মিনিস্টার, ওদের প্রেসিডেন্ট আমাদের খুব আদরপূর্ণ একটা পরিবেশে কি করেছিল? সম্ভাষণ জানিয়েছিল, আমাদেরকে রিসিভ করেছিল, আমাদেরকে ওয়েলকাম করেছিল। দ্য ফরেন মিনিস্টার ওয়েলকামড আস ইন আ ভেরি obsequious way, ওকে। অনারাস, এটা ভারসাম্যহীন, কঠিন। This is too much onerous to make sure all of these things at a very certain time, okay. Opprobrium, noun, অপমান, যে taking opprobrium from the junior one is too much tough most of the seniors, okay. Publicly যখন আপনাকে ডিসগ্রেস করা হবে, so it will so much tough for you to uh, take it easy, okay, digest. দেন আমরা আজকে আমাদের যে পাবলিক স্পিকিং এর যে টপিক, সেটা আমরা রেখেছি ইন্টারনেট সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস। আমরা কিন্তু দেখবেন যে খেয়াল করে, যে বেসিক যেগুলোর সাথে আমরা নর্মালিই পরিচিত, আমার মনে হয় যে আমি যদি পরের স্লাইডগুলো নাও দেখাই, you all have known that what does it mean by internet safety and why we have to create our awareness and how much unaware people in our country really exist, okay, we all know that. তো যেহেতু আমরা জানি যে ইন্টারনেট সেফটি কি, এখানে আমাদের আরো বেশি কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, আমাদের অ্যাওয়্যার থাকাটা কেন জরুরি, এগুলো আসলে আমরা সবাই জানি। সেই কমন টপিকগুলোই আমরা ইচ্ছা করে রেখেছি, যে তথ্য আপনার কাছে ইজি। এখানে সাইবার সিকিউরিটির প্রশ্ন আসবে,
সাইবার বুলিং এর প্রশ্ন আসবে, মিসলিডিং এর প্রশ্ন আসবে, ওই যে গুজব ছড়ানোর প্রসঙ্গগুলো চলে আসবে, ইন্টারনেটের থ্রুতে আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে সেই বিষয়গুলো আসবে, কোন কোন জায়গায় আমাদেরকে সিরিয়াস থাকতে হবে, পাসওয়ার্ড কেন স্ট্রং হইতে হবে, সবার সাথে সব পিন কেন শেয়ার করা যাবে না। দিন শেষে তো কথা এগুলোই, আরো অনেক বিষয় থাকতে পারে। সুতরাং টপিকগুলো কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। স্টার্টিং কিভাবে হতে পারে? The internet is a wonderful tool, but it comes with risks. ওই যে আমি রিমাইন্ডার দিয়ে দিলাম, তার মানে ডেফিনেটলি ইন্টারনেট ইজ রিগার্ডেড, মোস্ট অফ দ্য কেসেস ইটস রিগার্ডেড অ্যাজ দ্য ব্লেজিং, বাট ইট ক্যান বি দ্য কার্স অলসো। এটা তো আমরা শুরু করতে পারি, এটা যেমন আশীর্বাদ, এটা আমাদের জন্য অভিশাপও হতে পারে। তারপর বিং সেফ অনলাইন ইজ জাস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ বিং সেফ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড। ওকে, আপনি রিয়েল ওয়ার্ল্ডে যেমন সেফ থাকতে চান, আপনাকে কিন্তু অনলাইনেও সেফ থাকতে হবে। ওকে, দুইটা একদম সেম। এখন ইন্টারনেট সেফটি কি? ওই যে আমরা বলেছি প্র্যাকটিস অ্যান্ড প্রিকশনস। এখন ধরেন প্রি কখন আমাদের থাকে? কশন হলো সতর্কতা, প্রিকশন পূর্ব সতর্কতা, প্রিকশনস পূর্ব সতর্কতা সমূহ, প্র্যাকটিসেস মানে আমরা কি প্র্যাকটিস করি, যেগুলো আমরা প্র্যাকটিস করছি এবং আমাদের যে পূর্ব সতর্কতাগুলো আমরা আগে থেকে নিয়ে রাখতে পারি কিসের জন্য? টু প্রোটেক্ট আওয়ারসেলভস অ্যান্ড আওয়ার ইনফরমেশন অনলাইন। নিজেদেরকেও সেভ করতে হবে, নিজেদের ইনফরমেশনগুলোও সেভ করতে হবে। এখন ধরেন আপনি পাসওয়ার্ড ভুলে যান, এই পাসওয়ার্ড আপনি যে জায়গায় অনলাইনে লিখে রেখেছেন সেটা আবার শেয়ার হয়ে যায়, তাহলে তো আবার সমস্যা। ভুলে যাওয়ার জন্য লিখে রাখি, লিখে রাখলে ভুলে যাই না, কিন্তু ওটা আবার অন্যজন পেয়ে যায়, তাহলে কি করবেন? আপনার ব্যাংকের পাসওয়ার্ড লিখে রাখবেন, ফেসবুকের পাসওয়ার্ড লিখে রাখবেন। এখন আমাদের এত বেশি ওয়েবসাইটগুলোতে লগ ইন করতে হয়, সো এটা আমাদের জন্য আসলে টাফ এত পাসওয়ার্ড মনে রাখা। সুতরাং আমরা আমাদের নিজেদেরকেও সেফ রাখতে চাই, আমাদের ইনফরমেশনগুলোকেও সেফ রাখতে চাই। এই যে পুরো প্রসেসটা, এটার জন্য আমাদের যে ধরনের প্র্যাকটিস করতে হবে এবং পূর্ব সতর্কতা ধরে রাখতে হবে, সেগুলোই হলো ইন্টারনেট সেফটি। এটা হইতে পারে আমাদের প্রোটেক্ট করতে হবে পার্সোনাল ডেটা, আমরা যাতে স্ক্যামের শিকার না হই, এবং রেসপেক্টফুল একটা কমিউনিকেশন। রেসপেক্টফুল কেন? কারণ এইটা ইন্টারনেটে যদি সেফটি না থাকে, আপনি কার সাথে কিভাবে কথা বলবেন, আদৌ আপনি ওই মানুষটা কিনা প্রপার রেসপেক্ট ক্যারি করাটা টাফ হবে। কেন জরুরি? এখন যখন আপনি ইন্টারনেট সেফটি নিয়ে বলবেন, আগে বুঝান কিভাবে স্টার্ট করবেন, সেটা বলেন, এইটা কি সেটা বলেন, কেন সেফটি জরুরি, এবং কমন ইন্টারনেট থ্রেড গুলো আসলে কি হচ্ছে। সো কেন জরুরি এটা আমরা সবাই জানি, ওই যে বললাম আমাদের সাইবার বুলিং ঠেকাইতে হবে, আমাদের আইডেন্টিটি থেফট যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমাদের কেয়ারফুল থাকতে হবে। অনলাইন মানে অনেক ধরনের ফ্রড আছে, কয়েকদিন ধরে একটা নিউজ দেখছি, ওই যে মহাকাশে গিয়েছে, অক্সিজেন শেষ, টাকা দরকার, সেখানেও আমরা টাকা দিই। সো এই যে পুরো বিষয়গুলো, তো দিন শেষে ইন্টারনেট সেফটি এটা, এবং হ্যাকিং এতটা সহজ হয়ে গিয়েছে, আপনি ভালো একটা ক্যালকুলেটর ইনস্টল করতে যান আপনার ফোনে, একটা অ্যাপ, আপনার ফোনের গ্যালারির অ্যাক্সেস দিতে হবে। এমন অ্যাপ আমরা ইনস্টল করছি যেটার সাথে আমার পিকচারের কোনো সম্পর্কই নাই, ইমেজ, গ্যালারি, ফটোজ এগুলোর কোনো সম্পর্কই নাই, কিন্তু ওই অ্যাপটা ইউজ করতে গেলে আমাদের গ্যালারির অ্যাক্সেস দিতে হচ্ছে। এটা আসলে কেমন? ওকে, সো এই কারণে সেফটির যে বিষয়গুলো থাকে যেগুলোর সাথে রিলেটেড, আপনি একটা ফটো এডিটিং অ্যাপ আপনি নামাইতে চাচ্ছেন, তখন সেখানে আপনি ফটোর অ্যাক্সেস দেন। কিন্তু এমন কোনো বিষয় যেটার সাথে আসলে নরমালি আমরা বুঝি যে কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা দেখি সেখানেও অ্যাক্সেস চাই। সো অনলাইন বিভিন্ন ধরনের ফ্রডের আমরা শিকার হইতে পারি, সাইবার বুলিং এর শিকার আমরা হতে পারি, আমাদের যে আইডেন্টিটি আছে এটা চুরি হয়ে যেতে পারে। এবং দিন শেষে এটাই সত্য যে দেখেন বিশ্বের বড় বড় যে নামকরা মানুষগুলো, আমি যেদিন দেখেছি যে অ্যাঞ্জেলা মার্কেলের আইডি হ্যাক হয়ে গিয়েছে, তো সেই দিন ধরেন আমি মোটামুটি বুঝতে পেরেছি আমাদের আইডি আসলে অরুচি করে তারা হ্যাক করে না। কারণ আমাদের যদি 50 টাকা চাই যে ভাই হ্যাক করেছি 50 টাকা দেন, তাছাড়া কিন্তু আইডি কিন্তু একদম ডিজেবল করে দিব। তা আমরা তো বলবো যে ভাই আমি তো 20 টাকাতে নেট কিনে নতুন একটা আইডি খুলতে পারি, কষ্ট করে একটু সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে, এই আর কি। সো মেবি আজকে আমরা যে সিচুয়েশনে আছি, আমাদের ইনফরমেশন গুলো খুব একটা বেশি জরুরি না, কিন্তু টুডে অর টুমরো আপনার ইনফরমেশনটা আপনি কিন্তু সিগনিফিকেন্ট হইতে পারেন, আপনার পেজটা ইম্পর্টেন্ট কিছু হইতে পারে। সুতরাং এমন কোনো প্ল্যাটফর্মে যাওয়া যাবে না যেখানে আমরা এই ধরনের থেফটের শিকার হইতে পারি। আনঅথরাইজড অ্যাক্সেস যেগুলো আছে সেগুলো আমাদের প্রিভেন্ট করতে হবে, এবং এইটার জন্য আমাদের প্রাইভেসি এনশিওর করতে হবে এবং মেন্টাল ওয়েলবিং। আপনি যখন কোনো একটা জায়গায় থ্রেটেন্ড, আপনার পাসওয়ার্ড এটা মিসইউজ করা হচ্ছে, আপনার আসলে আনঅথরাইজড প্রচুর অ্যাক্সেস আপনি আসলে দেখছেন, তখন আপনি মেন্টালিও কিন্তু সাউন্ড থাকতে পারবেন না।
ওকে, এখন কমন কোন ধরনের থ্রেট আমরা ফিল করছি, যেহেতু আমরা কথাই বলছি ইন্টারনেট সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে, তার মানে কোন ধরনের থ্রেট আসছে, কি কি প্রবলেমে আমরা পড়ছি, আমরা সেটাও একটু মেকশোর করব। এখন বলছে যে ফিশিং ইমেইলস অ্যান্ড ফেক ওয়েবসাইটস অ্যান্ড হোয়াটসঅ্যাপ খুললে আমি প্রতিদিন একটা করে আইফোন জিতি, যেখানে খালি ক্লিক করেন আর আইফোন জিতে যান। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এইটা ওইটা। তো এক ক্লিকে আইফোন পেয়ে যাওয়া, ম্যাকবুক পেয়ে যাওয়া কতটা প্র্যাকটিক্যাল সেটা আমাদের বুঝতে হবে। তার মানে ওগুলো আসলে ফিশিং সাইট, ওগুলো আসলে হ্যাকিং সাইট। ওকে, প্রচুর ম্যালওয়্যার আছে, ভাইরাস আছে, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট হচ্ছে, এবং শেয়ারিং টু মাচ পার্সোনাল ইনফরমেশন। সো এইটা দেখবেন যে সবার আইডি হ্যাক হচ্ছে না, আবার একটু খেয়াল করবেন সেই আইডি গুলোই বেশি হ্যাক হয় আপনি কথায় কথায় যখন বিভিন্ন লিঙ্কে আপনি আসলে প্রবেশ করছেন। দেখুন 50 বছর বয়সে আপনাকে কেমন লাগবে, দেখুন 100 বছর পরের পৃথিবীর চিত্র কেমন হবে, এই লিঙ্কে প্রবেশ করুন। So, আসলে ঠিক ওটা 100 বছর পরের পৃথিবী কেমন হবে, ওটা কি সেই লিঙ্ক, নাকি ওটা আসলে কোনো হ্যাকিং সাইট, আমরা তো আসলে বুঝতে পারছি না। ওকে, সো এই কারণে আমাদের সেই বিষয়গুলোতে ফিশিং সাইট কোনগুলো সেগুলো আমাদের বোঝা দরকার। সহজ বিষয় হইলো একটা বিষয় যেটা দেখে বোঝা যায়, বেসিক যেটা, সেটা হলো যে প্রত্যেকটা কোম্পানির যে আমরা ডোমেইন বলি, এইটা বলি, ওইটা বলি, আইপি অ্যাড্রেস, এই সেই, দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি একটা নিজস্ব, ওটাকে খুব সম্ভবত ডোমেইনই বলে। ফেসবুক হইলে ওই facebook.com থাকতে হবে, দারাজ হইলে দারাজ.com থাকতে হবে। ওকে, যে কোনো একটা সাইট হইলে অনলাইন একটা শপ alibaba.com হইতে হবে, ফ্লিপকার্ট থাকতে হবে। কিন্তু ওটা দেখবেন যে ওই ভিতরে অন্য কিছু লেখা, অথবা জাস্ট ইচ্ছা করে একটা বানান বলতে, তার মানে ওটা একটা অন্য একটা সাইট। সুতরাং কোনটা ফিশিং সাইট, কোনটা ফেক ওয়েবসাইট, এগুলো দেখে আমাদের মুভ করা উচিত। এই বিষয়গুলো আমরা এখানে মেনশন করব। And now we have to make sure the tips for the people, those who are engaged in this arena. So what can you do right now? So definitely there is a huge problems here. কি করতে পারি? We have to make sure our password very unique and strong, এবং কন্টিনিউয়াসলি এটা আমাদের চেঞ্জ করতে হবে। ওকে, আর আমরা যদি সেই 2 বছর আগে যেইটা পাসওয়ার্ড রেখেছি সেইটাই যদি আমরা রেখে দিই, সো ইট উইল বি রিগার্ডেড অ্যাজ দ্য থ্রেট ফর আস। আপনি হয়তো ডিভাইস চেঞ্জ করেছেন, আপনার ডিভাইস হয়তো হারিয়ে গিয়েছে, সুতরাং আপনার পাসওয়ার্ডটা ফ্রিকোয়েন্টলি কিছুদিন পর পর চেঞ্জ করা দরকার। এবং ইউজ স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ডস। এটা কোথায় যেন শুনেছিলাম যে 5 লক্ষ বা 10 লক্ষ কমন পাসওয়ার্ড ধরেন আছে। ওরা জাস্ট যখন কোনো বিষয় হ্যাক করতে যায়, এত সহজে তারা আসলে কিভাবে হ্যাক করে, ওরা দেখে যে এই 10 লক্ষের মধ্যে আপনার পাসওয়ার্ডটা আছে কিনা। আর আমার পাসওয়ার্ড খুব স্ট্রং, 1 2 3 4। এখন ধরেন নর্মালি এইটা তো অনেক ওয়েবসাইটে নিবিও না, আমি 1 2 3 4 আর হ্যাশ আর @, দিয়ে রাখছি। অথবা আপনার নামের পরে 10, এটাই হলো আপনার পাসওয়ার্ড। নামের পরে 1 1 2 3 4, এটাই পাসওয়ার্ড। তো সব ওরা তো হ্যাকিং গুলো এখন এতটা স্মার্টলি হচ্ছে যে ওরা বোঝে যে আপনি আসলে কি দিয়ে আপনার পাসওয়ার্ড দিতে পারেন। যে এরকম কমন লক্ষ লক্ষ যে পাসওয়ার্ড গুলো আছে, 4টা 0 4টা 1 5টা 1, সো এই টাইপের বিষয়গুলো দেখবেন যে খুব সহজেই তারা হ্যাক করতে পারে। সো উই হ্যাভ টু ইউজ স্ট্রং, ইউনিক পাসওয়ার্ড, অ্যান্ড উই হ্যাভ টু চেঞ্জ দেম ফ্রিকুয়েন্টলি অর রেগুলারলি। তারপর অ্যাভয়েড ক্লিকিং অন সাসপিসিয়াস লিঙ্কস অর ডাউনলোডিং আননোন ফাইলস। ওই যে বললাম 100 বছর পরের পৃথিবী কেমন হবে, ওই এক ক্লিকে ওখানে থেকে আমাদের দেখার দরকার নাই, কারণ ওইটা আসলেও ওই ফাইলটাই কিনা ওটা তো সন্দেহজনক মনে হচ্ছে, আপনাকে ওখানে ক্লিক করা যাবে না। থিঙ্ক বিফোর শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন অর ফটোজ। বিশ্বের অনেক সেলিব্রিটি দেখবেন, অনেক ধর্মীয় নেতা দেখবেন, অনেক পলিটিক্যাল লিডার দেখবেন যে তারা তাদের কোনো ইনফরমেশন শেয়ার করছে না। ওকে, দ্য মোর ইউ আর শেয়ারিং ইউর ইনফরমেশন, দ্য মোর ইউ আর মেকিং ইউর রিস্ক হায়ার। ওকে, কিপ সফটওয়্যার অ্যান্ড অ্যান্টিভাইরাস প্রোগ্রামস আপডেটেড। যেমন ধরেন আইফোন ভালো, আইফোন খারাপ, এগুলো নিয়ে আমাদের কথা বলার সুযোগ নাই, কিন্তু আইফোন ঠিক যে কারণে আইফোন, সেটা হলো তার সিকিউরিটি। থার্ড পার্টি যে অ্যাপ, এখান থেকে তো আসলে ভাইরাসগুলো আসে। আইফোন সেই অপশনটাই অফ করে দিয়েছে। তার মানে যে লোকটা ধরেন ওই ইহুদিদের ঘৃণা করছে, যে লোকটা খ্রিস্টানদের ঘৃণা করছে, আমেরিকানদের ঘৃণা করছে, ও দেখবেন আইফোন ইউজ করে, জাস্ট বিকজ অফ ইটস সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ও যদি বড় কিছু হয়, উনি যদি গুরুত্বপূর্ণ কিছু হয়, আহামরি ওনার দেখবেন লিঙ্কডিন আইডি ওখানে নাই, তার ইনস্টাগ্রাম আইডি নাই, কিন্তু বাট হি অর শি ইজ ইউজিং আইফোন জাস্ট বিকজ অফ প্রাইভেসি। আবার দেখবেন যে অনেকেই ইচ্ছাকৃতভাবে প্রতিষ্ঠানগুলোতে বা টপ ম্যানেজমেন্টের যে অফিসিয়ালস যারা আছে, দেখবেন তারা সেখানে ক্র্যাক ভার্সন কখনো ইউজ করে না। অ্যান্টিভাইরাস একটা প্রোগ্রাম থাকুক, যে কোনো একটা সফটওয়্যার থাকুক, মাইক্রোসফট ওয়ার্ড আমরা 30 টাকা দিয়ে কিনে ফেলি, ওই যে উইন্ডোজ দিয়ে ফেলছি 50 টাকায় ক্র্যাক ভার্সন দিয়ে, না, তারা দেখবেন যে অরিজিনাল ভার্সনটা ইউজ করে, কারণ এটা সেফ।
এখন রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনি যখন ক্রিয়েট করতে পারবেন, এখানে আপনি আপনার অডিয়েন্সকে জিজ্ঞেস করতে পারেন। যখন কথা বলছেন তার সাথে আপনি আই কন্টাক্ট মেক শিওর করে আপনি তাকে বিভিন্ন প্রশ্নও করতে পারেন। করার পরে আপনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেন যে কোন ব্যক্তিগুলো আসলে ওই যে ব্যাংকের ইনফরমেশনগুলো চুরি হয়ে যাচ্ছে, এটা আসলে কেন চুরি হচ্ছে। সো হ্যাভ ইউ এভার ফেস দিস কাইন্ড অফ সিচুয়েশন? আপনি তাকে জিজ্ঞেস করেন, যার সাথে আপনি কথা বলছেন, আপনি নতুন করে তাকে একটা প্রশ্ন করেন, তার মতামত আপনি নেওয়ার চেষ্টা করেন। তখন হোল কমিউনিকেশন উইল বি মোর অ্যান্ড মোর ইন্টারেক্টিভ। এখন অনলাইনে এত কিছু তো আমরা বুঝলাম, তারপরেও কেন আমাদের জন্য স্টিল এটা একটা থ্রেট হিসেবে আছে? কারণ আমাদের অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, লাইক ল্যাক অফ অ্যাওয়ারনেস অর নলেজ। আমরা আসলে উই ডোন্ট নো ইভেন হুইচ ওয়ান ইজ দ্য ফিশিং সাইট অ্যান্ড হুইচ আরেন্ট। এই যে বিষয়গুলো, এখানে আমাদের ঘাটতি আছে। পিয়ার প্রেশার টু শেয়ার ইনফরমেশন, মানে একটা জায়গায় গিয়েছে, আমরা এমন ট্রেন্ডে ভাসছি যে আমরা আমাদের ইনফরমেশন তো শেয়ার করবই, ছবি তো দিবই। তারপর ডিফিকাল্টি আইডেন্টিফাইং ফেক নিউজ অর স্ক্যামস। আজকে একটা মজার বিষয় শেয়ার করি, এই যে যমুনা টিভি আর আনোয়ার টিভি সেম হয়ে গেছে না? তো আজকে গাড়িতে একটা, উনি মেবি যমুনা টিভিতে জব করে, আমি ওনার আইডি কার্ড দেখে ধরে রাখছি এটা আনোয়ার টিভি। পরে মনে হয় আনোয়ার টিভি, তাই বলে এইভাবে আইডি কার্ড নিয়ে তারা ঘুরবে? ওটা দেখি যমুনা টিভি। সো এই যে ফেক নিউজগুলো, ফেক পোর্টালগুলো, এগুলো এত বেশি রিয়েল টাইপ হয়ে গিয়েছে যে আপনি যেটা দিয়ে হয়তো বা চেক করবেন ওরা সেইটাকে ঠিকঠাক রেখেছে, বাকিগুলোকে আপনি আমি হয়তো ধরতেই পারছি না। ওকে, সো এই যে ওভারঅল বিষয়গুলো, সো হোয়েন উই হ্যাভ টু টক অ্যাবাউট ইন্টারনেট সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস, so definitely we have to connect the two terms also. Okay, what does it mean? What are the threats we are facing? What are the challenges? And what can we do right now? ওকে, আমরা টিপস এখানে শেয়ার করেছি, এটাই কিন্তু আমাদের সলিউশন। ওকে, দিজ আর দ্য ওয়ে আউট উই হ্যাভ টু ফলো। সো হাউ ক্যান উই এন্ড আওয়ার স্পিচ? এখানে আমরা বলেছি যে ইন কনক্লুশন, দ্য ইন্টারনেট অফার্স কাউন্টলেস বেনিফিটস বাট ডিমান্ডস কশন অ্যান্ড অ্যাওয়ারনেস। এটার অনেক কাউন্টলেস বেনিফিটস আছে, নিউমেরাস বেনিফিটস আছে, নিউমেরাস অ্যাডভান্টেজেস আছে, বাট আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। ওকে, আবার কি হলো? বাই স্টেইং ইনফর্মড অ্যান্ড কেয়ারফুল উই ক্যান এনজয় দ্য অনলাইন ওয়ার্ল্ড সেফলি। যে আমরা ওই ওয়ার্ল্ডেও আমরা সেফলি এক্সপ্লোর করতে পারবো। কিসের থ্রুতে? আমরা যদি আসলে এখানে একটু ইনফর্ম থাকি সব সময় এবং কেয়ারফুল থাকি। তারপর থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড লেটস কমিট টু বিং স্মার্ট অ্যান্ড সেফ ইন্টারনেট ইউজার্স। একটা বিষয় খেয়াল করেন, আমরা কিন্তু এন্ডিং এর 3 নাম্বারটা সেইটাই রাখি, যেই দিন যে টপিকে কথা বলি সেই ধরনের কোনো একটা সেন্টেন্স দিয়ে আমরা শেষ করার চেষ্টা করি। যেমন আপনাকে গুড হ্যাবিটস মেক গুড লাইফ, আপনি বলেন থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড লেটস কমিট টু মেক আ ব্যালান্স ডায়েট। সেটা বলে আপনি ওই স্পিচটা শেষ করেন। আজকে যেহেতু আমাদের টপিক হলো ইন্টারনেট সেফটি অ্যান্ড অ্যাওয়ারনেস, আজকে আমরা শেষ করবো থ্যাংক ইউ ফর লিসেনিং অ্যান্ড লেটস কমিট টু বিল্ড স্মার্ট অ্যান্ড সেফ ইন্টারনেট ইউজার্স। ওকে, দেন আমাদের এখানে ভোকাবুলারি আছে। ফিশিং কি? প্রতারণামূলক ইমেল যেগুলো আসছে, সাইবার বুলিং, ম্যালওয়্যার, প্রাইভেসি, আইডেন্টিটি থ্রেফট, অ্যান্টিভাইরাস, সাসপিসিয়াস, স্ক্যাম, ভিজিলেন্স, এগুলো ছোট ছোট করে লিখে ফেলতে পারি। কিভাবে স্টার্ট করব, কোনটার এক্সাম্পল দিব। ওকে, তারপর ওটার বিপরীতে ওই যে হাউএভার দিয়ে যখনই শুরু হলো, অন দ্য আদার হ্যান্ড দিয়ে যখনই শুরু হলো, তার মানে কি উপরে আমরা ভালো ভালো কথা বলেছি, অথবা উপরেই আমরা বেশি ভয় পেয়েছি, বেশি থ্রেট নিয়ে কথা। ওকে, এখন হাউএভার বা অন দি আদার হ্যান্ড দিয়ে যে ভাই এত ভয়েরও কিছু না, আমাদের আসলে এই বিষয় একটু মাথায় রাখতে হবে। যেমন ফার্স্টলি উই হ্যাভ টু মেক আওয়ার পাসওয়ার্ড স্ট্রং, সেকেন্ডলি ডোন্ট শেয়ার ইউর ইনফরমেশন টু এভরিওয়ান, অ্যান্ড ফাইনালি বিফোর ক্লিকিং এনি সাইটস মেক শিওর দিস ওয়ান ইজ আ রিয়েল লিঙ্ক। এই যে আমি বলে দিলাম যে উপরে খুব ভয় পাইছি, নিচে বলেন যে ভাই তার মানে এত টেনশনের কিছু না, এটার কিন্তু অনেক সুবিধাও আছে। আমাদের জাস্ট কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি? ফার্স্টলি এইটা, সেকেন্ডলি ওইটা, ফাইনালি ওইটা। তারপর আপনি কিছু একটা বলে সাম আপ করে দেন। ওকে, সো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে লিখি, সো ওভারঅল আমাদের রাইটিংটা এই ধরনের দাঁড়ায়। তো এখন আমাদের বলেন পুরো লেকচারটা নিয়ে, if you have any queries or not, you are just feel free to ask me any questions regarding our lecture. Anyone? কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা ইনস্ট্যান্ট একটু আপনাদের ইভালুয়েশনে যেতে চাই যে পুরো ইন্টারনেট সেফটি নিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা। যে কেউ একজন আপনি আপনার মতো করে শুরু করতে পারেন, কোনো সমস্যা নাই। What does it mean? How it affects us? How can we have to make sure our precautions, and how we should prepare ourselves to be free from these phishing sites or the scammers? কি করতে পারি আমরা আসলে? কেউ কি ইনস্ট্যান্ট বলতে চাচ্ছেন? Milon, do you want to say something regarding the topic of internet safety and awareness? ঠিক আছে ভাই, আমি চেষ্টা করি নিজের মতো করে Yeah, কিছু বলার। definitely. এবং আমরা কিন্তু কিছু কিছু সময় ইচ্ছা করে সময় দিব না, ওকে? I জি। believe if you get 10 minutes, you'll be more than enough to speak on this topic, okay? But to some extent, we'll go for the extempore speech. Okay, this is internet safety and awareness. Now it's the floor for Milanjoti Chakma. You have to speak, okay? And আপনি আপনার মতো করে একটু বলেন, গুছিয়ে বলেন দেখি। আমরা গুড প্রয়োজনে ইভিনিং এখানে এভরিওয়ান। okay, please start. I'm going to talk about internet safety and awareness. First of all, we have to know what is internet safety and awareness. Internet safety means in protection on uh, protection of ourselves in the internet, and we have to be aware of always about uh, phishing, phishing site and scammer. Um, uh, every day we see many people in our social media accounts. They are sharing about their experience about they got hacked, they have lost money. Many things, their information got leaked due to their unawareness. They don't have idea about uh, their the phishing site and the scammer. uh, in my personal experience, I can share that when I was in college, I lost two Facebook account due to I didn't have idea about this phishing site. And unfortunately, I clicked in the phishing sites. Then there had option to log in through Facebook account, and I input there my Facebook email and password. Then and I tried to log in, but after clicking on the login, it's brought me in another page. Then the Facebook account got hacked, and it was my experience. After that, I am aware, and I don't click any phishing site without knowing that it's real or fake. um still I receive many fake messages and emails, not in email, but in my phone number. I still every day, most probably, every day I receive many link, and they offer many interesting um, offers, but I don't click there. Never to protect from them. We firstly have to aware about that, and we cannot click there. And if they offer us interesting uh, offer, and we cannot uh, go with their flow, we have to avoid the mails, avoid the messages. And internet nowadays, internet is very popular. We can connect the world through internet, but it have many risks. I- if we are not aware about the risks, we hack our personal information, get leaked.
So we have to be aware about always about scammers. Thank you. Okay, thank you, Mulanjit Chakma, for sharing your ideas and your experience also. And by this kind of experience, we'll gauge the lesson. Okay, so what is really happening in the world and how can we prepare and make the precaution in this type of scenario. Okay, so thanks again for sharing your thoughts and experience. Now it's the floor for whom? Mumu Apu or Rakibul Islam? এক মিনিট করে বললেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, or just you can share your own experience also. What does it mean, how it feels, feel that, and what should be, even what measures should be taken from the government also, how can they play their role to protect our internet safety. ওকে, অথবা আমরা পরের ক্লাসেও শুনতে পারি, তাও সমস্যা নেই। আপনারা সময় পাচ্ছেন, সুন্দরভাবে আপনার স্লাইডগুলোকে সাজিয়ে নিন। ওকে, দেন আপনি আপনার মতো করে স্পিচ দেন, কোনো প্রবলেম নাই। সো আমরা মনে হয় ক্লাসের শেষের দিকে এসেছি। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ওভারঅল? আর যেহেতু আমাদের আজকের মোটামুটি উপস্থিতি একটু কম, আমরা চেষ্টা করি যে ১.৫ ঘন্টার স্লটই কন্টিনিউ করতে, এবং যেভাবে আপনাদের উপস্থিতি ছিল তাতে আসলে ১.৫ ঘন্টাই লাগতো। পরের সেগমেন্টটা পুরোটাই রেখেছিলাম আসলে এর জন্যই, আপনাদের প্র্যাকটিসের জন্য। কিন্তু যেহেতু এখন আমাদের স্ট্যামফোর্ডের কোনো স্টুডেন্ট ওরা জয়েন করতে পারছে না, ওদের সেমিস্টার ফাইনাল চলছে। আরো ব্যস্ততা অনেকে আছে জানিয়েছে। সো এই কারণে আমরা চেষ্টা করি যে প্রথম সেশনেরই শেষের দিকে যদি আপনাদের ইভ্যালুয়েশন আমরা যেতে পারি, দেন আমাদের পরের সেশনটার আর প্রয়োজন পড়ে না। তারপর আবার যদি স্টুডেন্ট বাড়ে, তারাও যদি আবার জয়েন করে, আমাদের কিন্তু আবার ওই ১ ঘন্টার পরে ১.৫ ঘন্টার ওই স্লটেই আমাদের যেতে হবে। ওকে, সো আমরা নরমালি পড়বো, দেন ইভ্যালুয়েশন যদি আমরা এর মধ্যে করতে পারি সো ফাইন, সেকেন্ড পার্ট থাকবে না। আর যদি উপস্থিতি বেশি থাকে, ওকে, সো আমরা আগে কভার করব, দেন পরের সবারও শোনার জন্য আমরা সেকেন্ড পার্টটাও রাখবো। সো আজকে মনে হয় না যে আমাদের সেকেন্ড পার্টের ওইভাবে দরকার আছে। সো এখানে আর কেউ আছেন কিনা যারা এটা নিয়ে কিছু বলতে চান? দিন শেষে কিন্তু আপনাদের কথা বলা জরুরি, এবং অথবা at least you have to make sure, okay, in the next class the class will be started by my speech, এটা এনশিওর করতে হবে। সেখানে হয়তো আপু কথা বললেন, অনেকদিন আমরা আপুর কথা শুনি, হয়তো রাকিব কথা বললেন, মিলন কথা বললেন। ওকে, দিন শেষে আমাদের কথা বলা জরুরি, আমাদের সবার কথা বলা জরুরি। সো এই তো, আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে। Hopefully see you again in the next class at Wednesday, most probably 7:30 p.m. as well. Okay, so make sure your preparation, and if you have any queries regarding the lecture, just note it down and raise your voice in the next class. আচ্ছা ভাইয়া, নেক্সট ক্লাসে ট্রাই করবো, আজকে হ্যাঁ, পারতেছি না। কোনো সমস্যা নাই। Within 5 minutes or 10 minutes, it's to some extent staff also. Okay, কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে কিন্তু আমাদের হাতে আসলে সময় থাকে। আমরা নিজে থেকে প্রিপেয়ার করার সময় পাই। এটা ভাইবা বোর্ডে যাচ্ছি, প্রেজেন্টেশনে যাচ্ছি, আমরা কয়েকদিন করে সময় পাই। সো ডেফিনিটলি আপনিও এখানে সময় আপনি ডিজার্ভ করেন। ওকে, এটাও রাইট। সো আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি, নেক্সট ক্লাসে দেখি আপনাদের কথা একটু বেশি শোনা যায় কিনা। Okay, so thank you for joining again. Hopefully see you again in the next class, and I will provide the class lecture and the class record in YouTube and the WhatsApp also. Okay, thanks again. Assalamu alaikum.